ওয়ান স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভারতবর্ষের যে পাসপোর্ট সেই পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। আজকে এই ভিডিওতে কোনো রকম আবেদন আমি দেখাবো না। এই ভিডিওতে আমি আলোচনা করব ভারতবর্ষের পাসপোর্ট সম্পর্কে, অর্থাৎ বর্তমান যে পরিস্থিতি সেক্ষেত্রে কিন্তু 100টা পাসপোর্টের মধ্যে 90টা পাসপোর্ট আরপিও অফিসে আটকে দেওয়া হচ্ছে। তো কী কারণে আটকে দেওয়া হচ্ছে, কেমনভাবে ফর্ম ফিল আপ করলে পাসপোর্ট রিজনাল পাসপোর্ট অফিসে আটকে দেবে না, এবং আপনারা তাছাড়াও আপনারা কিভাবে যাদের পাসপোর্ট আটকে দিয়েছে সেই পাসপোর্টের যে এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কি হবে না, আমি কিন্তু এই ভিডিওতে আলোচনা করব কাদের এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, কাদের নিতে হবে না, এবং এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট আপনারা কিভাবে বাড়িতে বসে নেবেন। সকল বিষয় এক কথায় বলতে গেলে পাসপোর্টের A to Z তথ্য কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সামনে। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওর সাথে থাকবেন এবং স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। কারণ ভারতবর্ষের মানুষের কাছে পাসপোর্ট সবথেকে বড় কিন্তু একটি ডকুমেন্ট, এবং বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন কর্মসূত্রে বিভিন্ন কান্ট্রিতে কিন্তু নিযুক্ত থাকেন, সেক্ষেত্রে পাসপোর্ট কিন্তু জরুরি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, আপনারা দেখছেন নিউজ পারি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তাছাড়াও আপনারা যে সংক্রান্ত ভিডিও দেখতে চান বা যে সংক্রান্ত বিষয়ে তথ্য জানতে চান, আমার এই ভিডিওর ডেসক্রিপশনের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনারা কিন্তু সেই সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন। স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, যদি কোনো ভাই বা বোন আপনারা যদি পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট বুক না করতে পারেন, একাধিক ধরে ট্রাই করে যাচ্ছেন কিন্তু বুক করতে পারছেন না, তাহলে কিন্তু এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। অতি অবশ্যই কিন্তু আপনাদের পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্টটা বুক করে দেওয়া হবে অল্প টাকার বিনিময়ে, ঠিক আছে। এখানে কিন্তু নাম্বারটা আমি আবারও মুখে বলে দিচ্ছি, 9734332547 এই নাম্বারে, অর্থাৎ 9734332547 এই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করবেন। আপনাদের কিন্তু দায়িত্বপূর্ণ সহকারে আপনাদের কিন্তু পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্টটা বুক করে দেওয়া হবে। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনারা ভারতবর্ষের যে পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। ধরুন আপনি একটি নতুন পাসপোর্টের অ্যাপ্লাই করবেন, তো তার জন্য আপনার এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তাছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশনের নিচে কিন্তু আমি ইন্ডিয়ান পাসপোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট তার লিঙ্কটি, অর্থাৎ এই লিঙ্কটি কিন্তু আমি দিয়ে দেবো। সেখান থেকে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এখান থেকে আসার পরে আপনি অ্যাজ এ নিউ ইউজার হিসেবে কী করবেন, নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হবে, এবং ফর্মটা কিন্তু এরকমই ফর্ম। তো এই জায়গাটায় কিন্তু অটোমেটিক্যালি পাসপোর্ট অফিস লেখাই থাকবে, আপনারা কিন্তু ওটাই থাকবে। এখান থেকে কিন্তু আপনাদের যে পাসপোর্ট অফিসে আপনি অ্যাপ্লাই করতে চান সেই পাসপোর্ট অফিসটা কিন্তু আপনারা অতি অবশ্যই সিলেক্ট করে নেবেন, এবং এটি কিন্তু মানে ভেবেচিন্তে সিলেক্ট করবেন। এবারে কিন্তু এখানে আপনারা নাম লিখতে হবে, গিভেন নেম। তো যাদের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম থাকে, যেমন আব্দুল, আলী, মণ্ডল, অর্থাৎ আপনাদের এটা কিন্তু ফার্স্ট নেম, এটা কিন্তু মিডল নেম আলিটা, এবং এটি কিন্তু লাস্ট নেম, এটি কিন্তু মাথায় রাখবেন। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, কারণ এখানে কিন্তু দুটোই ঘরে দেওয়া হয়েছে। দেখুন সাইডে কিন্তু লেখাই আছে ফার্স্ট নেম প্লাস মিডল নেম। যদি কারোর মিডল নেম থেকে থাকে তাহলে কিন্তু এই বক্সটায় কিন্তু ফার্স্ট নেম স্পেস মিডল নেম দেবেন, এবং এই বক্সটায় কিন্তু লাস্ট নেমটা দেবেন, এটি কিন্তু মাথায় রাখবেন। তাছাড়াও এখানে যা তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো পূরণ করবেন। এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। এখানে কিন্তু আপনাদের একটি ইমেল আইডি বসাবেন, এবং যদি ইমেল আইডিটি আপনি লগ ইন আইডি হিসেবে ইউজ করতে চান তাহলে কিন্তু ইয়েস করবেন, যদি না করতে চান তাহলে নো থাকবে। এখানে কিন্তু আপনাদের পার্টিকুলারলি একটি ইউজার আইডি লিখতে হবে, এবং তারপরে কিন্তু এখানে যে চেক অ্যাভেলেবিলিটি আছে এখানে কিন্তু চেক করে নেবেন যে আপনি যে ইউজার আইডিটা বসালেন সেটি কিন্তু অ্যাভেলেবেল আছে কি না। তারপরে কিন্তু আপনারা কী করবেন, একটি পাসওয়ার্ড কিন্তু এখানে রিসেট করবেন। পাসওয়ার্ডটা কেমনভাবে রিসেট করবেন, আপনাদের নামের প্রথম অক্ষরটা বড় হাতের দেবেন, তারপরে সব ছোটো হাতের দেবেন। দেওয়ার পরে যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার, সেই অ্যাট হতে পারে, হ্যাশ হতে পারে, ডলারের চিহ্ন হতে পারে, যে কোনো একটা হতে পারে দেবেন। তারপরে কিন্তু একটি মন পছন্দ সংখ্যা লিখে দেবেন। এরকমভাবে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা সেট করবেন।
ঠিক আছে, নাম দিয়ে সেট করবেন, তাহলে কিন্তু আপনাদের আলটিমেটলি মনে থাকবে। তারপরে এখানে কনফার্ম যে পাসওয়ার্ডটা একই বসাবেন। এবার বলি, এই জায়গাটায় একটি অপশান আছে যে হিন্ট কোশ্চেন। এই হিন্ট কোশ্চেনটা কিন্তু অতি অবশ্যই আপনার মাথায় রাখবেন। এই হিন্ট কোশ্চেনের জায়গাগুলো আছে বার্থ সিটি, ফেভারিট কালার, ফেভারিট ক্রিকেটার, ফেভারিট ফুড, ফার্স্ট স্কুল, এখানে ফার্স্ট কার ওনার, এ যা কিছু মাদার নেম যা কিছু আছে আপনারা কিন্তু মনে রাখবেন যে আপনি কী দিচ্ছেন। যদি আমি ফেভারিট কালার হয়ে থাকে, ধরুন আমি ফেভারিট কালার দিলাম এবং এখানে কিন্তু আমি লিখলাম ব্ল্যাক, এবং এই যে ক্যাপচার কোডটি আমি এখানে বসিয়ে আমি কিন্তু এই রেজিস্টার অপশানে ক্লিক করলাম। তাহলে কী হবে, আমার যে ইমেল আইডিটা এখানে বসিয়েছি, অর্থাৎ এই যে ইমেল আইডিটা আমি এখানে বসিয়েছি, এই ইমেল আইডিতে কিন্তু একটি লিঙ্ক যাবে। ওই লিঙ্কে আপনারা কিন্তু ক্লিক করে অ্যাক্টিভ মানে আপনাদের যে ইউজার আইডি, এখানে যে ইউজার আইডিটা আপনি করেছেন সেই ইউজার আইডিটা বসিয়ে কিন্তু সাবমিট করলে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার বলি যে আমি হিন্ট কোশ্চেনে এটা গুরুত্বপূর্ণ কেন বললাম। ধরুন আপনার পাসওয়ার্ডটা আপনি 2 থেকে 3 বার ভুল মেরেছেন বা ভুল অ্যাটেম্প করেছেন, আপনারা কিন্তু পাসওয়ার্ডটা ব্লক করে দেওয়া হবে এবং বলা হবে নতুন পাসওয়ার্ড রিসেট করার জন্য। ঠিক আছে, তো এর রিসেট করার জন্য আপনাদের তারপরে মেন পেজে আসতে হবে। আসার পরে এক্সিস্টিং ইউজার লগইনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে এখানে একটি অপশান আপনারা কিন্তু পেয়ে যাবেন, সেটি হচ্ছে হ্যাভিং ট্রাভেল লগইন ইন। এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেই ইউজার আইডি যেটা আপনি সিলেক্ট করেছেন সেটি কিন্তু লিখবেন। এই জায়গাটায় কিন্তু আপনারা বার্থ সিটিটা লিখবেন, ডেট অফ বার্থটা লিখবেন। এবার দেখুন এই জায়গায় দুটো অপশান আছে, সেন্ড এ মেসেজ টু মাই রেজিস্টার ইমেল। ধরুন আপনার যে ইমেল কোনটা দেওয়া ছিল মনে নেই, সেক্ষেত্রে আপনি এটা ইগনোর করবেন। দ্বিতীয়টা যেটা আছে ইউজ মাই হিন্ট কোশ্চেন, আমি ওখানে দেখিয়েছি হিন্ট কোশ্চেন যে কী দেবেন, ফেভারিট কালার, ফেভারিট স্কুল, ফেভারিট ফুড, যাই কিছু দেবেন। তো হিন্ট কোশ্চেনে যখন আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর এই ক্যাপচার কোডটি এই ঘরে বসাবেন, তারপরে কিন্তু কন্টিনিউ করবেন, তখন কিন্তু আপনাদের হিন্ট কোশ্চেন কী দিয়েছিলেন আপনারা কিন্তু ওখানে দেখিয়ে দেবে যে আপনি বার্থ সিটি দিয়েছিলেন, কি আপনি ফেভারিট কালার দিয়েছিলেন, বা ফেভারিট ফুড দিয়েছিলেন, বা ফেভারিট ক্রিকেটার দিয়েছিলেন, যাই দিয়েছিলেন কিনা আপনারা কিন্তু সেটা দেখাবে যে প্লেস অফ বার্থ, ঠিক আছে, বা বার্থ সিটি নিচে কিন্তু একটি জায়গা দেওয়া হবে, সেই অ্যান্সারটা কিন্তু আপনার লিখতে হবে। তারপরে নতুনভাবে পাসওয়ার্ড লিখতে হবে, কনফার্ম পাসওয়ার্ড লিখে কিন্তু সাবমিট করলে আপনার পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু বললাম যে হিন্ট কোশ্চেনটা আপনারা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। দেখুন আপনাদের ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে এই জায়গাটায় এর একটা নাম্বার আছে যাকে বলা হয় অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বার বা ইয়ারের নাম্বার। এই নাম্বারটা কখন কাজে লাগে, ধরুন আপনি আপনার ইউজার আইডি বা পাসওয়ার্ড ভুলে গেছেন, আপনি এখান থেকে 2 বছর আগে অ্যাকাউন্ট করেছিলেন কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন, কিন্তু আপনার এখন বর্তমানে রিজনাল পাসপোর্ট অফিসে এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট দরকার, সেক্ষেত্রে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড মনে নেই। তো কী করবেন, আমি যে নাম্বারটা লিখছি স্ক্রিনে, এই নাম্বারে আপনি কল করবেন। এই নাম্বারে আপনি কল করবেন। কল করার পরে আপনাদের কিন্তু বিভিন্ন রকম, এটা কাস্টমার কেয়ারের নাম্বার, বিভিন্ন রকম কিন্তু মানে কথাবার্তা হবে। তো প্রথমে আপনি 3 টিপবেন বাংলার জন্য, তারপরে কিন্তু কিছুটা কথাবার্তা হবে, তারপরে কিন্তু 4 টিপবেন, তারপরে 9 টিপবেন, আপনার কিন্তু কাস্টমার কেয়ারে কল লেগে যাবে। এইবারে আপনি বলবেন যে স্যার আমি আজ থেকে 2 বছর আগে বা 3 বছর আগে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু বর্তমান আমার পুলিশ ভেরিফিকেশান নট ক্লিয়ার বা ডিআইবি ভেরিফিকেশান নট ক্লিয়ার, সেই জন্য আপনার রিজনাল পাসপোর্ট অফিসে দেখা করতে বলেছে রিজনাল পাসপোর্ট অফিসার। তো আমার এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট দরকার, কিন্তু আমার ইউজার আইডি পাসওয়ার্ড মনে নেই, তো আমার আইডি এবং ডেট অফ বার্থটা বলে দিলে খুবই উপকৃত হব। তখন সেই হেল্পলাইন সেন্টারের আধিকারিক আপনাকে বলবে যে আপনার এআরএন নাম্বারটা বলুন। তো এই নাম্বারটা কিন্তু আপনাদের তখন বলতে হবে, এটি কিন্তু মাথায় রাখবেন, এই নাম্বারটা কিন্তু বলতে হবে। এই নাম্বারটা বললে এবং নাম বললে তারা কিন্তু আপনাদের ইউজার আইডি আর ডেট অফ বার্থটা বলে দেবে, আপনারা সেখান থেকে কিন্তু পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবেন। অর্থাৎ তাহলে বুঝতে পারছেন যে এআরএন নাম্বারের কতটা গুরুত্ব। দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো, যে কারণে আপনাদের একাধিক পাসপোর্ট আটকে যাচ্ছে, প্লেস অফ বার্থ। এই প্লেস অফ বার্থ কীভাবে দেবেন আপনারা, যদি কোনো ব্যক্তির 1989 আগে জন্ম হয় সেক্ষেত্রে কিন্তু তার বার্থ সার্টিফিকেটের প্রয়োজন নেই, বার্থ সার্টিফিকেট না হলে স্কুল সার্টিফিকেট হলে কিন্তু চলবে, ঠিক আছে। এবং তার প্লেস অফ বার্থ কিন্তু তখন তার নিজস্ব গ্রাম এখানে লিখলে কিন্তু হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। কিন্তু যে ব্যক্তির 1989 পরে জন্ম, অর্থাৎ ধরুন কারো 2001-এ জন্ম বা 2000-এ জন্ম, তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি, তাদের কিন্তু লাগবে। তো সেক্ষেত্রে
আপনারা কী করবেন, বার্থ সার্টিফিকেটের একটি জায়গায় কিন্তু আছে প্লেস অফ বার্থ, ঠিক আছে। তো প্লেস অফ বার্থের জায়গায় মানে যেমন আছে তেমনটা লিখবেন। যদি হসপিটালের নাম থাকে হসপিটালের নাম লিখবেন, যদি নার্সিং হোমের নাম থাকে নার্সিং হোমের নাম লিখবেন, যদি গ্রামের নাম থাকে গ্রামের নাম লিখবেন। এটা কিন্তু দেখে লিখবেন, এই জায়গাটায় কিন্তু আপনারা ভুল করবেন না, ঠিক আছে। এবং এই জায়গার যে ডিস্ট্রিক্টটা আছে, এই ডিস্ট্রিক্টটা মানে হচ্ছে ওই যে আপনার জন্মের সময় যে জায়গায় আপনি জন্মগ্রহণ করেছিলেন, যে হসপিটাল বা ডিস্ট্রিক্ট নার্সিং হোমের, সেই হসপিটাল বা নার্সিং হোম কোন ডিস্ট্রিক্টের আয়তায় পড়ে সেটি কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। এবং ওই ডিস্ট্রিক্টটা কোন রাজ্যের আয়তায় পড়ে সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। আপনারা কিন্তু পারমানেন্ট অ্যাড্রেস কিন্তু সিলেক্ট করবেন না। ধরুন আপনার জন্ম হয়েছে উত্তরপ্রদেশে কোনো একটা নার্সিংহোমে, কাজের সূত্রে আপনার বাবা মা ওখানে ছিল, সেখানে জন্মগ্রহণ করেছে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই জায়গাটায় উত্তরপ্রদেশেরই সেই ঠিকানাটা দেবেন। এখানে কিন্তু আপনাদের বর্তমান প্রেজেন্ট যে ওয়েস্ট বেঙ্গল থাকেন সেটি কিন্তু দেবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে উঠে আসে, সেটা হচ্ছে আপনার প্যান কার্ড আর ভোটার কার্ড নাম্বারটি কিন্তু ভালোভাবে এখানে কিন্তু মানে দেখে কিন্তু ফিল আপ করবেন। এইবারে এখানে আপনাদের কোয়ালিফিকেশান, এই যে কোয়ালিফিকেশান জায়গাটা কিন্তু আপনারা গড়বড় করে ফেলেন। সবসময় মনে রাখবেন, যারা মাধ্যমিকের নিচে পাস, অর্থাৎ যারা 8 পাস, 7 পাস, 4 পাস, 3 পাস, তাদের কিন্তু নিচের যে অপশানটি আছে আর ইউ এলিজেবল ফর নন ইসিআর ক্যাটাগরি, এখানে কিন্তু নো হবে, এখানে কিন্তু ইয়েস আছে। কারণ এখানে এই ব্যক্তি গ্র্যাজুয়েশন পাস অর্থাৎ মাধ্যমিকের ওপরে পাস, সেক্ষেত্রে কিন্তু ইয়েস অটোমেটিক্যালি আপনাদের কিন্তু সিলেক্ট করতে হবে না, ঠিক আছে, অটোমেটিক্যালি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আর যাদের গ্র্যাজুয়েশনের 10 পাস বা মাধ্যমিক পাসের নিচে, তাদের কিন্তু এই জায়গাটায় নো থাকবে, এই জায়গাটায় কিন্তু নো থাকবে, ঠিক আছে, এন লেখা থাকবে, অর্থাৎ নন ইসিআর ক্যাটাগরি নো, এটি কিন্তু মাথায় রাখবেন। আপনারা কিন্তু আবার নিজে ইচ্ছায় কিন্তু ইয়েস হয়েছে বলে নো করে দেবেন না, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু আধার কার্ড নাম্বারটা কিন্তু সুন্দরভাবে দেখে নেবেন। এইবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু এখানে লেখা আছে প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ডিটেলস আর পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তো এই জায়গাটাই কিন্তু আপনাদের নিজেদের ঠিকানাটা দেবেন। এবার আগের জায়গাটায় কিন্তু আপনার প্লেস অফ বার্থের ঠিকানা দেবেন, যে আপনি যে রাজ্যেই জন্মগ্রহণ করেন, ধরুন আপনার বাবা মা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিন্তু কাজের সূত্রে বিহারে থাকে, সেই ওপরে ওই জায়গাটায় আপনি যে বিহারে জন্মগ্রহণ করেছেন কোনো নার্সিংহোম বা হসপিটালে বা কোনো গ্রামে, তো সেই জায়গার নামটা কিন্তু ওই জায়গাটায় দেবেন প্লেস অফ বার্থের জায়গায়। আর এখন এই জায়গাটায় কিন্তু আপনাদের যে অ্যাড্রেসটা দেবেন, সেই অ্যাড্রেসটা কিন্তু আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, এইসব বিভিন্ন রকম জিনিসে কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই জায়গাটায় আপনাদের ওই ঠিকানাটা কিন্তু দিতে পারবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। এই জায়গাটায় কিন্তু আপনাদের নিজের ঠিকানাটা বসবে, যে ঠিকানাটা আপনাদের বিভিন্ন রকম আইডেন্টি কার্ডে মানে আছে। এবার একটা বিষয় দেখুন, এই জায়গাটায় এখানে কি বলা হয়েছে, হ্যাভ ইউ এভার অ্যাপ্লাই ফর পাসপোর্ট বাট নট ইস্যু, আপনি কি পাসপোর্ট আবেদন করেছিলেন এবং কোনো কারণবশত সেটি ইস্যু হয়নি। যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের অতি অবশ্যই যে কাজটি করতে হবে সেটি হলো, এই জায়গাটায় কিন্তু সেই প্রিভিয়াস যে অ্যাপ্লাই ফাইল নাম্বার, সেই ফাইল নাম্বারটা দেবেন বা ইয়ারের নাম্বারটা দেবেন, প্লাস এখানে কিন্তু কবে অ্যাপ্লাই করেছিলেন সেই অ্যাপ্লাই ডেটটা দেবেন এবং কোন অফিসে অ্যাপ্লাই করেছিলেন সেই অফিসের নামটা কিন্তু দেবেন। এখানে অফিস বলতে কিন্তু আরপিও বোঝানো হয়েছে, অন্য কোনো অফিস নয়, ঠিক আছে, এটি কিন্তু মাথায় রাখবেন। এটা কিন্তু দিতেই হবে, কারণ আপনি যদি না দিয়ে স্কিপ করে যদি আপনি নতুনভাবে ফিল আপ করেন, তাহলে কিন্তু আপনি পিএসকে যে অফিস আছে বা পাসপোর্ট সেবা কেন্দ্র অফিস আপনাদের নিকটবর্তী, সে পোস্ট অফিস হতে পারে বা অন্য কোনো অফিস হতে পারে, তো সেই জায়গায় গেলে কিন্তু আপনাদের আটকে দেবে ফাইলটি, কারণ তাদের কিন্তু কাছে কিন্তু সেম ডেটা শো করবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আটকে যাবেন। অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম চালাকি করবেন না, এখানে কিন্তু অতি অবশ্যই কিন্তু সেটা ফাইল নাম্বার বা ডেট অফ বার্থ বা অফিসের নাম মেনশান করবেন। তারপরে নিচের দিকে আসা যাক, নিচের দিকে কিন্তু একাধিক ইয়েস নো করার জায়গা থাকে এবং সেখানে আদার্স ডিটেলস যেখানে থাকে আর কি, এখানে দেখতে পাচ্ছেন আদার্স ডিটেলসে লেখা আছে। তো এখানে কিন্তু একটি অপশান আছে, হ্যাজ এনি ওয়ারেন্ট অর সামন ফর your appearance be issue pending before a court under any law of the time being in force, অর্থাৎ আপনার নামে কি কোনো ফৌজদারি মামলা আছে, যদি থেকে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই ইয়েস করবেন। এবার ফৌজদারি মামলার ক্ষেত্রে কিন্তু আমরা 4 রকম মানে ক্যাটাগরি আছে, তো তার মধ্যে যদি নর্মাল কেস থাকে তাহলে দ্বিতীয়টা ইয়েস করবেন, বাদ বাকি সবই কিন্তু নো করে দেবেন, ঠিক আছে।
তো সেই ফৌজদারি মামলায় কোন কোর্টে মামলা চলছে আপনাদের সেটি কিন্তু এখানে উল্লেখ করবেন, এবং কত নম্বর ধারায় আপনার পুলিশ কেসটি দিয়েছিল সেই কেস নাম্বার বা ওয়ারেন্ট নাম্বারটা কিন্তু লিখবেন, যেটি আপনার মানে কেসের চিঠি আপনার বাড়ি এসেছিলো তাতে কিন্তু লেখা থাকে, আপনারা কিন্তু দেখে দেখে লিখবেন। এবং যদি আপনি জেলে গিয়েছিলেন এবং উকিল মারফত জামিন নিয়ে আপনি বা বেল নিয়ে আপনি বাইরে বার হয়েছেন, তো সেই উকিল যে বেলের কাগজ দিয়েছিল, জামিনের কাগজ দিয়েছিল, তাতে কিন্তু একটি নাম্বার থেকে থাকে যে কত নাম্বার ল এবং কত নাম্বার সেকশানে আপনি মানে বার হয়েছেন সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন। এটি কিন্তু কোনো রকম গোপন করবেন না, গোপন করলে কিন্তু আপনাদের পুলিশ ভেরিফিকেশান রিপোর্ট কিন্তু নট ক্লিয়ার আসবে, তো আপনার কিন্তু পাসপোর্টটা হবে না, এটি কিন্তু মাথায় রাখবেন। অর্থাৎ এখানে কিন্তু যদি আপনার নর্মাল কেস হয়ে থাকে এবং আপনি নির্দিষ্ট সাজা নিয়েছেন এবং জামিন নিয়ে বাইরে চলে এসেছেন, আপনার কিন্তু পাসপোর্ট হবে, এটি কিন্তু মাথায় রাখবেন। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের মানে কারা লিখবেন এখানে তথ্যটা, যাদের কেস বর্তমান রানিং কিন্তু আপনি জামিন নিয়ে বা বেল নিয়ে বাইরে চলে এসেছেন বা জেলের বাইরে চলে এসেছেন, তাদের কিন্তু এখানে কেস নাম্বারটা লিখতে হবে। অর্থাৎ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পাসপোর্ট আবেদন করতে গেলে একটি প্রাপ্তবয়স্ক মানুষের কী মানে কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে এবং কীরকমভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এটি কিন্তু আপনারা আমি স্পষ্ট বলেছি। আর আবারও বলছি, কিন্তু যেহেতু আমি ইনফরমেশান দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা একটু বড় হবে, আপনারা কিন্তু অতি অবশ্যই দেখবেন, কেউ স্কিপ করবেন না, কারণ আপনাদের যে পাসপোর্ট সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবারে বলি, একজন প্রাপ্তবয়স্ক মানুষের যে কাজগুলো করবেন, ধরুন আপনার যখন আধার কার্ড হয়েছিল তখন আপনার বয়স ছিল 16 বছর, ঠিক আছে, কিন্তু এখন আপনার বয়স 18 বছর। তো 16 বছর যখন বয়স ছিল তখন আধার কার্ডে যে ফটোটা আপনার তুলেছিল সেই ফটোটা কিন্তু বাচ্চা বেলাকার ফটো বা নন ম্যাচিওর ফটো। সেক্ষেত্রে কিন্তু আপনাদের পাসপোর্ট অ্যাপ্লাই করার আগে অতি অবশ্যই যে আধার কার্ড আছে, আধার কার্ড মহিলা বা জেন্টস যাই হোক না কেন, তাদের আধার কার্ডের কিন্তু ছবি বায়োমেট্রিক কিন্তু আপডেট করিয়ে নেবেন, এটি কিন্তু মাথায় রাখবেন। আরেকটা কথা হলো, যাদের 1989 আগে জন্ম তাদের কিন্তু স্কুল সার্টিফিকেট প্রয়োজন, যে 4 পাস হোক বা 2 পাস হোক যাই হোক। আর যাদের 1989 পরে জন্ম তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি, এটি কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবেন। এবারে বলি 2 নম্বর জায়গা, সেটি হচ্ছে আপনাদের টোটাল ডকুমেন্টে কিন্তু একই রকম ঠিকানা, একই রকম বাবার নাম, একই রকম আপনার নাম, সব স্পেলিং কিন্তু একই থাকা চাই। যদি কোনো বাই চান্স কোনো ডকুমেন্টে ভুল থেকে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা নিকটবর্তী কোর্ট থেকে একটি ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে নেবেন, সেটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে। আরেকটা কোনো ডিআইবি কিন্তু আপনাদের 1987 সালের দলিল চাই, আবার কোনো মানে ডিআইবি কিন্তু 1989 দলিল চাই, আবার কেউ কিন্তু চায়ও না, এটি কিন্তু মাথায় রাখবেন, অতি অবশ্যই কিন্তু আপনারা কাছে রেখে দেবেন, ঠিক আছে। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে, আপনি যে পিএসকে থেকে পাসপোর্টটা অ্যাপ্লাই করছেন আর কি, সেই পিএসকে যে আধিকারিক আপনার লাইভ যে ফটো তুলবে, সেই লাইভ ফটোর যে ফেস, আপনার মুখের যে গঠন বা ফেস, সেই ফেস কিন্তু আপনাদের 80% বোঝা যেতে হবে, তবেই কিন্তু আপনি গ্রহণযোগ্য হবেন পাসপোর্টের ক্ষেত্রে। তো যদি আপনি দেখেন যে আপনার ফেস 80% বোঝা যাচ্ছে না বা ক্লিয়ার নেই, সেক্ষেত্রে সেই আধিকারিককে আবার রিটেক করতে বলবেন বা আবার ছবি তুলতে বলবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার 80% ফেস বোঝা যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি তুলবেন, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার বলি, আরপিও অফিসের যে এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট, সেই অ্যাপয়েন্টমেন্ট কিন্তু 2 দিন অন্তর 200 করে সিট কিন্তু অ্যাভেলেবেল বা ছাড়া হয় আরপিওর তরফ থেকে, এবং তার নির্ধারিত টাইম কিন্তু বেলা 3:30, এটি কিন্তু আপনাদের মাথায় রাখবেন যে 3:30-র সময় কিন্তু সিটগুলো অ্যাভেলেবেল হয়, তার আগেও হয় না বা তার কিছুক্ষণ পরে গেলে কিন্তু বুক হয়ে যায়। অর্থাৎ আপনারা ঠিক যখন বেলা 2:25 হবে তখন কিন্তু আপনারা কম্পিউটার বা মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আপনাদের কিন্তু নির্দিষ্ট পাসপোর্ট সেবার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এক্সিস্টিং ইউজার লগইনে গিয়ে আপনারা লগ ইন পাসওয়ার্ড করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে সেভ মাই
ভিউ সেভ অবলিক সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু যে কটা অ্যাপ্লিকেশান থাকবে সবগুলো কিন্তু এখানে শো করবে এবং তার মধ্যে যেটি সেটিতে কিন্তু আপনি এরকম গোলে টিক দেবেন। দেওয়ার পরে কিন্তু এখানে পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে আসবেন। আসার পরে কিন্তু এখান থেকে একটি অপশান পেয়ে যাবেন শিডিউল অ্যাপয়েন্টমেন্ট ফর এনকোয়ারি অ্যাট পাসপোর্ট অফিস। এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের এখানে টোটাল তথ্যটা দেখানো হবে। এখান থেকে কিন্তু আপনারা নেক্সট করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে ক্যাপচার কোডটি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে ফিল করবেন, ফিল করে রেখে দেবেন, ঠিক আছে। তবে আগের তো বলি ক্যাপচার কোডটা কিন্তু 1 মিনিট আগে ফিল করবেন না, 30 সেকেন্ড আগে ফিল করবেন, ফিল করে রাখবেন। যখন ঠিক 3:30 হবে সঙ্গে সঙ্গে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। করার পরে কিন্তু আপনাদের ডান সাইডে একটি বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট দেবে, সেখানে কিন্তু ক্লিক করলে আপনাদের কিন্তু বুক হয়ে যাবে অ্যাপয়েন্টমেন্টটি। সেখান থেকে প্রিন্ট আউট নিয়ে নেবেন। আর যদি আপনি আগে করে ফেলেন তাহলে কি হবে দেখুন। আগে করে ফেললে কিন্তু এরকম দেখাবে। ধরুন আপনি 3:29 আপনি ক্লিক করে ফেললেন বা 59 সেকেন্ডে ক্লিক করে ফেললেন, তখন কিন্তু দেখাবে কারেন্টলি নো অ্যাপয়েন্টমেন্ট ইজ অ্যাভেলেবেল ফর দিস শিডিউল আরপিও, প্লিজ ট্রাই শিডিউলিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফ্রম এত, এরকম কিন্তু দেখাবে। তখন আপনি যদি এরকম ভুলটা করে ফেলেন তাহলে তার মধ্যে কিন্তু যে স্লট 200 স্লট কিন্তু অলরেডি বুক হয়ে যাবে। তো এই ভুলটা কিন্তু আপনারা করবেন না। আর যদি আপনারা কোনো মতেইভাবে আপনি পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্টের বুক করতে পারছেন না, তবে কিন্তু আমি যে নাম্বারটি এখানে লিখছি এই নাম্বারে কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন। এবং বিভিন্ন মানুষ অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন মানুষ কিন্তু যোগাযোগ করছে, আপনারা কিন্তু যোগাযোগ করবেন। আমি আবারও কিন্তু নাম্বারটা বলছি 9734332547, অর্থাৎ 9734332547। এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন এবং আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেওয়া হবে এবং খুব অল্প টাকার বিনিময়ে। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত, A to Z তথ্য কিন্তু আমি দিয়ে দিলাম পাসপোর্টের ক্ষেত্রে আপনারা কীভাবে কী করবেন না করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।